আসসালামু আলাইকুম। আজ 15 মে 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ফখরুলকে ব্যঙ্গ করায় কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর এবং আটক। ইরানের পক্ষে মার্কিন নারী সেনা কর্মকর্তার দুঃসাহসী অভিযান। হিজবুল্লাহর প্রতিরোধে লেবাননে ইসরায়েলি সেনার মৃত্যু। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল কাদের ওরফে সজীব নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে রাজশাহীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সজীব নামে পরিচিত। তার বাবার নাম কামরুল ইসলাম। জানা গেছে, বুধবার সকালে ডিয়া ব্লগ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধনকে কেন্দ্র করে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেন। ভিডিওতে দেখা যায়, শিমুলের নেতৃত্বে কয়েকজন টিকটকার ব্যক্তিগত গাড়িতে নওগাঁর আত্রাইয়ের পতিসরে যাওয়ার সময় মাঝপথে থেমে ভিডিও ধারণ করেন। সেখানে মন্ত্রীকে নিয়ে ট্রল ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। ওই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতারাও ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও অন্যরা সেটি সংরক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। ওই কন্টেন্ট ক্রিয়েটর আরেকটি ভিডিও প্রকাশ করে নিজের কান ধরে ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি বলেন, তিনি ফানি ভিডিও তৈরি করেন, সে কারণে রবীন্দ্র মেলার উদ্বোধন নিয়েও ফানি ভিডিও করেছিলেন। এদিকে বুধবার রাতে যুবদল, তাঁতিদল ও বিএনপির নেতারা আব্দুল কাদেরকে মারধর করে পুলিশে সোপর্দ করে। তাদের দাবি, একজন সম্মানিত ব্যক্তি ও মন্ত্রীকে যেভাবে হেয় করে কথা বলা হয়েছে তা মানহানিকর। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, থানায় সোপর্দ করা কন্টেন্ট ক্রিয়েটর ভুল স্বীকার করায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কোনো বাদী না থাকায় ও আমলযোগ্য অপরাধী না হওয়ায় কোনো ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তাকে দেখতে গিয়েছেন জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি এমপি। মাসুদ সাইদির সঙ্গে ছিলেন মালয়েশিয়ার কয়েকজন জামায়াত নেতা। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। মাসুদ সাইদি জানান, 5 দিনের একটি ব্যবসায়িক সফরে 13 মে বুধবার মালয়েশিয়ায় পৌঁছান তিনি। সেখানে পৌঁছে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি আরও জানান, বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। গত 13 এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মির্জা আব্বাস শুধু পরিচিত নন, বরং তিনি ঘনিষ্ঠ আত্মীয়ের মতো। ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং তখন থেকেই তিনি তার স্নেহভাজন। পরিশেষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া করেন। এবার দুঃসাহসী এক ইরানি নারী গোয়েন্দার খবর। যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়েছেন ফাতেমাহ জাহরা নামের এক ইরানি গুপ্তচর। মনিকা উইট নামে তিনি 1997 থেকে 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি 2010 সাল পর্যন্ত মার্কিন সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মজীবনে তিনি বিদেশি গোয়েন্দা ও ডাবল এজেন্টদের কার্যক্রম সম্পর্কিত গোপন ও অত্যন্ত গোপন নথিতে প্রবেশাধিকার পান। এসবের মধ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কর্মকর্তাদের প্রকৃত পরিচয় ছিল। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। অভিযোগ অনুযায়ী 2013 সালে মনিকা উইট ইরানে চলে যান এবং দেশটির সরকারের কাছে সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মসূচি ঝুঁকির মুখে পড়ে। অভিযোগটি তদন্তকারী কর্মকর্তাদের দাবি, তিনি বিদেশে অবস্থানরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের তথ্য অন্যদের সরবরাহ করেন। পাশাপাশি তিনি ইরানি সরকারের হয়ে গবেষণাও পরিচালনা করেন। সংস্থাটি আরও জানায়, মনিকা উইটের কর্মকাণ্ড ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সহায়তা করেছে।
বর্তমানে মনিকা উইট পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ইরানে অবস্থান করছেন। তিনি ফার্সি ভাষায় কথা বলতে পারেন এবং ফাতেমাহ জাহরা অথবা নার্গিস উইট নামেও পরিচিত বলে জানান FBI। এই খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টার ইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল উইয়ার্জবিকি বলেন, মনিকা উইট 1 দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি তার শপথ ভঙ্গ করেছেন। তিনি ইরানে পালিয়ে গিয়ে দেশটির সরকারকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য দিয়েছেন। এতে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে তার সম্পর্কে কেউ তথ্য দিলে তথ্যদাতার জন্য $2 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে FBI জানায়, মনিকা উইটের বিরুদ্ধে 2019 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযোগপত্র দাখিল করে। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ইরান সরকারকে সরবরাহের অভিযোগ আনা হয়। মনিকা উইট সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় তদন্ত অফিস, নিকটস্থ মার্কিন দূতাবাস বা নির্ধারিত তথ্য প্রদান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এবার ইরান ও মধ্যপ্রাচ্যের খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। বেইজিংয়ে দুই নেতার উচ্চ পর্যায়ের বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প দাবি করেন, শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না এবং জ্বালানি সরবরাহের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হরমুজ প্রণালীর ওপর কোনো প্রকার সামরিক নিয়ন্ত্রণ বা টোল আরোপের ঘোর বিরোধী বেইজিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত বৈঠকের সারসংক্ষেপে জানানো হয়েছে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন শি জিনপিং। চীন মূলত নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই হরমুজ প্রণালী খোলা রাখতে আগ্রহী, কারণ দেশটি ওই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। তবে ভবিষ্যতে এই নির্ভরতা কমাতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল, LNG এবং সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বেইজিং 200টি বোয়িং 737 উড়োজাহাজ কেনার বিষয়েও সম্মতি জানিয়েছে, যা মার্কিন অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। তবে এই সমঝোতাপূর্ণ পরিবেশের আড়ালে তাইওয়ান ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে তীব্র মতপার্থক্য ও উত্তাপ লক্ষ্য করা গেছে। শি জিনপিং অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যুটি দুই দেশের সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং এই বিষয়ে সামান্য ভুল পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প যেখানে ব্যক্তিগত সম্পর্ক ও বাণিজ্যিক চুক্তির ওপর জোর দিয়েছেন, সেখানে শি জিনপিং দুই পরাশক্তির মধ্যে কৌশলগত স্থিতিশীলতা এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধে চীনের অবস্থান অত্যন্ত প্রভাবশালী। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানি তেলের প্রধান ক্রেতা হওয়ায় তাদের মধ্যস্থতার প্রস্তাবটি বিশেষ গুরুত্ব বহন করে। ট্রাম্প প্রশাসন আশা করছে বেইজিং তাদের এই প্রভাব খাটিয়ে ইরানকে একটি গ্রহণযোগ্য পারমাণবিক চুক্তিতে সই করতে রাজি করাবে। যদিও চীনের সরকারি বিবৃতিতে ইরান প্রসঙ্গটি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে হোয়াইট হাউস এবং ট্রাম্পের বক্তব্য অনুযায়ী দুই দেশই জ্বালানি নিরাপত্তার প্রশ্নে একমত হয়েছে। বেইজিং সফরকালে ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করে সহযোগিতার নতুন দুয়ার খোলার ইঙ্গিত দিয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 14 মে রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান। 20 বছর বয়সী এই দখলদার গোলানি ব্রিগেডের 12 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়, তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল। এরপর হিজবুল্লাহ জবাব দেওয়া শুরু করে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের যেসব সেনা রয়ে গিয়েছিল তাদের টার্গেট করে ফাইবার অপটিক যুক্ত ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। এসব ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ইসরায়েলের কাছে না থাকায় তাদের সেনারা নিয়মিত হামলার শিকার হচ্ছে। এর মধ্যে হিজবুল্লাহর গোলার আঘাতে এক সেনার মৃত্যু হলো। যুদ্ধবিরতি শুরুর পর সব মিলিয়ে ইসরায়েলের 6 সেনা নিহত হয়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি?
ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আন্তর্জাতিক খবর। লামিন ইয়ামালকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল স্পেন ও ইসরায়েল। বার্সেলোনার শিরোপা উদযাপন মিছিলে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই তারকা। তবে তার পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার খোলা বাসে করে শহর জুড়ে শিরোপা উদযাপন করে বার্সেলোনা। টানা দ্বিতীয় লা লিগা জয়ের আনন্দ মিছিলে 18 বছর বয়সী ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। সেই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি অভিযোগ করেন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন। এর জবাবে সরাসরি ইয়ামালের পাশে দাঁড়ান সানচেজ। ইসরায়েলের গাজা অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত স্প্যানিশ প্রধানমন্ত্রী আগেও এই যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। এক্সে তিনি লেখেন, যারা মনে করে কোনো রাষ্ট্রের পতাকা ওড়ানো মানেই ঘৃণা ছড়ানো, তারা হয় বাস্তব বোধ হারিয়ে ফেলেছে, নয়তো নিজেদের লজ্জায় অন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, লামিন শুধু ফিলিস্তিনের প্রতি সেই সংহতি প্রকাশ করেছে যা লাখো স্প্যানিয়ার্ড অনুভব করে। তাকে নিয়ে গর্ব করার এটি আরও একটি কারণ। স্পেনে ফিলিস্তিনের প্রতি সমর্থন দীর্ঘদিন ধরেই ব্যাপক। ইয়ামালের অবস্থানও গাজায় নজর কাড়ে। যুদ্ধবিধ্বস্ত এক শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের ওপর ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে একটি দেওয়াল চিত্র আঁকা হয়েছে বলে জানিয়েছে এএফপি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধকে ঘিরে স্পেন ও ইসরায়েলের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে। 2024 সালে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। অন্যদিকে গত মার্চে তেল আবিব থেকে নিজেদের শীর্ষ কূটনীতিককেও সরিয়ে নেয় স্পেন। বিশ্বজুড়ে নেতিবাচক ধারণার দিক থেকে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরানকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল। বৈশ্বিক জনমত গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটার প্রকাশিত 2026 সালের গণতন্ত্র ও দেশ ভাবমূর্তি বিষয়ক এক বৈশ্বিক জরিপে বর্তমানে ইসরায়েল বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। ইসরায়েলের পাশাপাশি বিশ্ব অবস্থানের দিক থেকে বড় ধরনের পতনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা 5টি দেশের তালিকায় নাম উঠেছে যুক্তরাষ্ট্রের। বিপরীতে সবচেয়ে ইতিবাচক রাষ্ট্র হিসেবে তালিকায় নাম এসেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালির। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস 2026 শীর্ষক এই র্যাঙ্কিং তৈরিতে 46,667 জন উত্তরদাতার মতামত নেওয়া হয়েছে। মোট 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি এখানে মূল্যায়ন করা হয়। একই সঙ্গে 98টি দেশের 94,146 জনের উপর করা ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স 2026 বা গণতন্ত্রের ধারণা সূচকও প্রকাশ করেছে সংস্থাটি। ওদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকে রাশিয়া ও চীনের নিচে অবস্থান করছে। 2024 সালে যুক্তরাষ্ট্রের নিট পারসেপশন স্কোর যেখানে ছিল +22%, 2026 সালে তা নেমে দাঁড়িয়েছে -16%। অর্থাৎ মাত্র 2 বছরের ব্যবধানে দেশটির অবস্থানের 38 পয়েন্ট অবনতি হয়েছে। জরিপ সংস্থাটির মতে এটি বিশ্বের বৃহত্তম বার্ষিক গণতান্ত্রিক জরিপ। এখানে বিশেষজ্ঞদের বদলে সরাসরি সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হয়। গাজায় সামরিক অভিযানের পর থেকেই ইসরায়েলের প্রতি বৈশ্বিক জনমত তীব্রভাবে বিরোধী হয়ে ওঠে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত 74,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার অধিকাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং প্রায় পুরো জনসংখ্যাকে বাস্তুচ্যুত করা এই অভিযানকে জাতিসংঘ বিশেষজ্ঞ ও গণহত্যা গবেষকরা ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে অব্যাহত সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রকেও চড়া মূল্য দিতে হচ্ছে। যুদ্ধাপরাধের প্রমাণ থাকার পরও জাতিসংঘে ইসরায়েলকে রক্ষা করা এবং অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার বিষয়টি বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের শক্তিকে দায়মুক্তি, দ্বিচারিতা এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী যুদ্ধের সমর্থক হিসেবেই তুলে ধরছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।